দেখ, সবার ফার্স্টে আমাদের হচ্ছে সূত্রটাগুলো আমরা রিভিশন করব, হ্যাঁ, যত সূত্র আছে। এবার পরিমিতি মানেই, ইংরেজিতে মেনসুরেশন বলি আমরা, আর বাংলায় পরিমিতি। পরিমিতি খুব সহজ এমনিতে, ঠিক আছে। এবার তোকে কি জানতে হবে, ওর সূত্রগুলো ঠিকঠাকভাবে জানতে হবে, আর কিছু অ্যাপ্লিকেশন তোর প্রয়োগে জানতে হবে। সূত্রগুলো আমি বলছি, একটু সাথে সাথে একটু জব কর, যা করিস একদম পুরো মাথায় রাখতে হবে। পরিমিতিকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে 2D আর একটা হচ্ছে 3D। একটা 2D আর একটা হচ্ছে 3D। এবার যে 2D, ঠিক আছে, এই 2Dর মধ্যে কি কি আছে? ত্রিভুজ সবচেয়ে গুরুত্বপূর্ণ, জিডিতে খুব আসবে, ঠিক আছে। এবার ত্রিভুজের বিভিন্ন ভাগ আছে, এক্ষুনি পড়বো আমরা। ত্রিভুজ, তারপর চতুর্ভুজ, তারপর ত্রিভুজ চতুর্ভুজ, ত্রিভুজ আর চতুর্ভুজের, আচ্ছা আর একটা আছে বৃত্ত। এবার এই তিনটেই ধরে রাখ, ঠিক আছে। এছাড়াও আছে, এবার এর আবার বিভিন্ন ভাগ, ত্রিভুজের বিভিন্ন ভাগ হয়, বাহুভেদে হয়, আবার কোণ ভেদে হয়। তাহলে সবার ফার্স্টে আমরা এই 2D সূত্রগুলো বলবো, তারপরে 3D সূত্রগুলো বলবো। যে 3Dতে কি কি টপিক আছে সেটা তো আগে জেনে নিই। সবার ফার্স্ট হচ্ছে আয়তঘন। আয়তঘন, আয়তঘনের সাথে সাথে ঘনকরও বলতে পারি আমরা। আয়তঘন কোনটা বলতো? একটা ইট দেখেছিস তো, ইটটা যেমন আকারের হয় না, সেটা হচ্ছে একটা আয়তঘন। আর ঘনক হচ্ছে লুডোর ছক্কা। এর পরে পরে কি আছে? লম্ব বৃত্তাকার চোঙ। লম্ব বৃত্তাকার চোঙ। এর পরে আছে তোর লম্ব বৃত্তাকার শঙ্কু। এর পরে আছে গোলক। মোটামুটি এগুলা পড়লেই তুই পেয়ে যাবি, ঠিক আছে। এছাড়াও তোর মিক্স করে একটা সিরিজ করা যেতে পারে, ঠিক আছে। এর ছবিগুলো দেখবো এবার, তারপরে প্রত্যেকটা সূত্র দেখব। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে সবার ফার্স্ট আমরা কি আলোচনা করব? ত্রিভুজ। চল, একটা সুন্দর ত্রিভুজ আঁকা হয়ে গিয়েছে। স্ক্রিন শেয়ার করিনি না? আচ্ছা ঠিক আছে, দাঁড়া, করে দিচ্ছি। কেউ বলেই নি আমায়। আমি স্ক্রিন শেয়ার করিনি, আমার নিজেরও মনে নেই রে। দেখতে পাচ্ছিস? দাঁড়া দাঁড়া, দেখতে পারবি না এখন। দেখতে পাচ্ছিস তো এবার? একটু কনফার্ম করিস আমায়। একদম ঠিক আছে, ঠিক আছে। শোন, যেটুকুনি আমি আলোচনা করলাম সেটা একটু বলে দিই। তাহলে পরিমিতিতে না দুটো সেকশন আছে, একটা 2D আর একটা হচ্ছে 3D।
এবার 2Dর মধ্যে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, আর 3Dর মধ্যে আয়তক্ষেত্র, লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু, গোলক, এ কটা আছে। এবার যে ত্রিভুজ সম্পর্কে আমরা বলবো, ত্রিভুজের ছবি তো আমরা সবাই জানি যে এইরকমই হবে, ঠিক আছে। এবার দেখ, ত্রিভুজকে না দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বাহুভেদে, এই পাশে লিখে দিই ছোট্ট করে, ত্রিভুজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে বাহুভেদে, আর একটা হচ্ছে কোণ ভেদে। তাহলে বাহুভেদে মানে কি, বাহুর ওপর ডিপেন্ড করে ত্রিভুজকে আবার তিন ভাগে ভাগ করা যায়। ফার্স্টে ত্রিভুজকে দুভাগে, বাহুভেদে আর কোণ ভেদে। এইবার বাহুভেদের ভিতরে কি হতে পারে, ফার্স্ট হতে পারে তোর সমবাহু ত্রিভুজ, মানে কি যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান হয় সেটা হচ্ছে তো সমবাহু ত্রিভুজ। মানে একটা মোটামুটি একটা আঁকার চেষ্টা করছি এখানে, ঠিক আছে। এটা সমবাহু ধরে নে। এইবার দেখ, আর একটা হচ্ছে সমদ্বিবাহু। এটার কি হয়, দুটো বাহু সমান হয়, দুটো বাহু সমান হয়। দেখ, আমি ধরলাম যে এই বাহুটা সমান, এই বাহু সমান ধরলাম, হ্যাঁ, আর বাকি দুটো বাহু এই বাহুটা সমান নয়। আর একটা কি ত্রিভুজ হতে পারে, সেটা হচ্ছে তোর বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ মানে কি, মানে যে ত্রিভুজের তিনটে বাহুই পুরো অসমান। মানে আমি একটা এমন আঁকছি, ধর একটা এমন হলো, একটা এমন, মানে বুঝতেই পারছিস, তাও সমদ্বিবাহুর মতো লাগছে, ঠিক আছে। মোটামুটি র্যান্ডাম একটা, একটা এমন, একটা এমন, একটা এমন, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের তিনটে বাহু সমান হয় সেটা হচ্ছে সমবাহু, যে ত্রিভুজের দুটোই বাহু সমান হয় সেটা হচ্ছে সমদ্বিবাহু, আর কি, যে ত্রিভুজের তিনটে বাহুই অসমান তাকে কি বলা হচ্ছে, বিষমবাহু ত্রিভুজ। তাহলে আশা করি এইটুকুনি বোঝা গিয়েছে। নেক্সট এগোই। নেক্সট হচ্ছে কোণ ভেদে। এবার কোণ ভেদে ত্রিভুজকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, কিন্তু এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোর একটা, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে বিষয়টা একটু বুঝি, কোণ ভেদে তিন ভাগে কি কি, সূক্ষ্মকোণী, এটা কি, যে ত্রিভুজের তিনটে কোণই সূক্ষ্মকোণ হয়। সূক্ষ্মকোণ হচ্ছে তিনটে, মানে কোণ, প্রতিটা কোণের মান কত হবে, 90 ডিগ্রিতে ছোট, সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। তারপর হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। একটা ছবি আঁকার চেষ্টা করছি, এরকম একটা ত্রিভুজ, সেটা সমকোণ, মানে একটা কোণ 90 ডিগ্রি, সেটা সমকোণ। আর সূক্ষ্মকোণ তুই এটার ছবি ধরতে পারিস, প্রত্যেকটা দেখ 60 ডিগ্রি, এটাও ধরতে পারিস সূক্ষ্মকোণ, ঠিক আছে। এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, আবার এটাও সূক্ষ্মকোণ। কারণ কি, প্রত্যেকটা কোণ না, দেখ, দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা 90 ডিগ্রির চেয়ে বেশি আছে, এটা হবে না, এটা হবে না, 90 ডিগ্রি থেকে বেশি থাকলে হবে না। তাহলে সূক্ষ্মকোণই এই দুটোই হবে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি কম আছে। সমকোণ যে কোনো একটা কোণ 90 ডিগ্রি হলে সেটাকে বলা হচ্ছে সমকোণ। আরটা কি, প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে। মানে কি, প্রবৃদ্ধ না, সরি, স্থূলকোণ, স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণ বলতে যে ত্রিভুজের একটা কোণ কি থাকবে, 90 ডিগ্রির বেশি। তাহলে এখানে দেখ, 90 ডিগ্রি কেমন হতো, 90 ডিগ্রি তোর এইটুকুনি হতো, মানে
বুঝতে পারছিস তো যে এইটুকুনি এমন হতো 90 ডিগ্রি হলে, কিন্তু 90 ডিগ্রির চেয়ে বেশি আছে না, তাহলে তাহলে এটা একটা কি, এটা হচ্ছে সূক্ষ্মকোণ সমকোণ, এটা একটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। তাহলে আশা করি বোঝা গিয়েছে কোণ ভেদে। এইবার প্রত্যেকটার আমাদের সূত্র পড়তে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সমবাহু ত্রিভুজ, এখান থেকে প্রতিবার কোশ্চেন আসে। আর এদিকে সমকোণী ত্রিভুজ। একটা জিনিস বলে রাখি, সূক্ষ্মকোণ হোক বা সমকোণ হোক, যে কোণই হোক না কেন, বাহুভেদ হোক বা কোণভেদ, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র তোর একটাই, সব বেসিক কিন্তু এখান থেকে আসে। সেটা কি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটাই হচ্ছে বেস সূত্র, যা হবে এটার থেকেই হবে, ঠিক আছে? এটাই বেস সূত্র, যা করবি সব এটার থেকেই করবো আমরা। তাহলে এগোই। এবার সমবাহু ত্রিভুজ সম্পর্কে আমরা জানবো। তাহলে সমবাহু ত্রিভুজ খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটা খুব ভালো করে একদম পুরো সাথে সাথে সূত্র যেন একদম ঝপাঝপ মাথার ভিতরে চলে যায়। তাহলে সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের একটা বড় করে ছবি ছবি আমরা তৈরি করি। মোটামুটি ধরে নে, ঠিক আছে, যে এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ মানে তিনটে বাহুই সমান হবে না? তাহলে আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি। একটু টেকনিক্যাল পয়েন্ট শুনে নে। এই যে এটা এ বাহু আছে, তো তাহলে এ কোণের বিপরীত বাহুটাকে আমরা বাহুকে না স্মল এ দিয়ে লিখি। এটা বি, তাহলে এর ঠিক বিপরীত কোনটা, এটা এসি বাহুটা, এটাকে আমরা স্মল বি দিয়ে ডিনোট করি। আর এই সি এর বিপরীত বাহুটাকে কি করি, স্মল সি দিয়ে ডিনোট করি, ঠিক আছে? এটা জাস্ট বলে রাখলাম। এবার কি, আমরা সমবাহু ত্রিভুজ মানে কি, তিনটে বাহু দৈর্ঘ্যই সেম না? সেম তো, তাহলে প্রত্যেকটাকে আমরা কি লিখবো, এ এ এ। তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্যই এ করে। তাহলে পরিসীমা মানে কি, এই এখান থেকে দৌড়তে শুরু করলি এ পয়েন্ট থেকে, পুরো এখানে আসলি সি পয়েন্টে, এখান থেকে আবার বি পয়েন্টে, বি থেকে এতে, মানে কি তিনটে বাহুর যোগফল। তাহলে পরিসীমা সূত্র কি হবে, এ যোগ এ মানে 3a। এইবার কি, ভালো করে বুঝবি, এর তো আমার কি দরকার, উচ্চতা দরকার, তাই না? যদি এটা উচ্চতা হয়, মানে লাইনটা সোজা হবে, ঠিক আছে? এইটুকুনি একটু ম্যানেজ করে নে, কিছু করার নেই। এখানে অত চলছে না, ঠিক আছে? যা, মুছে গেল রে। ঠিক আছে, আবার টেনে নি। কি রে, কি হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, মানে
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মোছার দাগে টেনে দিয়েছিলাম, সেই কারণে হচ্ছিল না। এটা হাইট, ও কি সুন্দর লাইন টানলাম। এবার দেখ, যদি এটা যদি হাইট হয় তাহলে এর উচ্চতা কত? এখন আমি এখানে প্রমাণ দেখাচ্ছি না, ঠিক আছে? তাহলে এর উচ্চতা হবে √3/2 a। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফলের সূত্র একটু আগেই আমরা বলেছিলাম কি, হাফ ইন্টু ভূমি ইন্টু ক্ষেত্রফল হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়। তাহলে হাফ, ভূমি কত, বিসি মানে এ, ইন্টু উচ্চতা কত, √3/2 a, √3/2 a। তাহলে একবারে মনে রাখ, √3/4 a ইন্টু এ স্কোয়ার, √3/4 ইন্টু এ স্কোয়ার। তাহলে সমবাহু ত্রিভুজের সূত্র হচ্ছে এই তিনটা আমাদের মনে রাখতে হবে। এইবার হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজে আসা যাক। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের কি হয়, তোর দুটো বাহু সমান হয়। মানে এখানে ধরে নে যে এই ত্রিভুজটার এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে নাম দিয়ে দিই এ বি সি। যদি নাম দিই এই দুটো বাহু এ বি আর এসি সমান, বিসিটা অসমান। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটার তোর একটা জিনিসই দেবে, তোর ক্ষেত্রফলের, ঠিক আছে? ক্ষেত্রফলের সূত্র কি হবে? ভালো করে বুঝ, এই পুরোটা তো একটা বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, ভূমির দৈর্ঘ্য একটা আছে। তাহলে আমি একটা এটা এটা একটু প্রমাণ করেই দিই, হ্যাঁ। এটা যদি এ হয়, এটাও এ, তাই এটা তো আলাদা হবে বি। এবার যদি আমি একটা এখান থেকে তোর একটা মানে লম্বা করে হাইটটা টানি, হাইটটা যদি আমি এখান থেকে টানি, এই হাইট হলো আমার। এইবার দেখ এই হাইটটা কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে আমার সূত্র, ক্ষেত্রফলের সূত্র হয়। এখানে গুরুত্বপূর্ণ শুধু ক্ষেত্রফলের সূত্রটা। তাহলে সেটা আমরা কীভাবে প্রমাণ করব দেখ, সেটা আমি একটু শিখিয়ে দিচ্ছি, তাহলে তোর মনে থাকবে। এই পুরোটা তো বি, তাহলে এই ছোট্টটুকুনি কি হবে, b/2। এটাও b/2। আচ্ছা, এটা একটা নাম দিয়ে দিই, হ্যাঁ। তাহলে এ ডি সি এটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা কি লম্ব দৈর্ঘ্য না? তাহলে লম্ব বের করতে গেলে কি করতে হবে আমার? তাহলে এর হাইট মানে কি হবে, √অফ অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজের স্কোয়ার কত, এখানে এ আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস b/2 তার হোল স্কোয়ার। এটা হলো। তাহলে আমি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে হাইট পেয়ে গিয়েছি। এইবার এর ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফলের সূত্র সেই একটাই, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি কত বি, আর উচ্চতা কত, উচ্চতা এই তো এটা, √অফ এ স্কোয়ার মাইনাস b/2 তার হোল স্কোয়ার। তাহলে এটাকেই পরবর্তী সময় কি বলবে, হাফ গুণ ভূমির দৈর্ঘ্য গুণ সমান বাহুর একটি স্কোয়ার বা বর্গ, সমান বাহু তার স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক। দেখ b/2 আছে না, b/2 মানে কি হবে, তাহলে ভূমির অর্ধেক তার স্কোয়ার।
অর্ধেক তার বর্গ। এই গেল আমার ক্ষেত্রফল। এইবার আসবো বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের না ঠিকঠাক দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছু ঠিকঠাক নেই, সেটাকে তোর কি বলা হচ্ছে, বিষমবাহু ত্রিভুজ। যাক, এবার একটা ছবিটা ঠিকঠাক হয়েছে মনে হচ্ছে, কিন্তু বেঁকিয়ে গেল। দেখি আঁকার তো চেষ্টা করি আর একবার। তাহলে এটা একটা বিষমবাহু ত্রিভুজ এ বি সি। তাহলে এর ক্ষেত্রে এই এ এর বিপরীতে এটাকে এ ধরবো, এই বি এর বিপরীতে এটাকে স্মল বি ধরবো, সব কি বাহুর দৈর্ঘ্য। আর এই সি এর বিপরীতে এটাকে স্মল সি ধরবো। তাহলে এই ত্রিভুজটার আমার ক্ষেত্রফল বের করতে দেয়, খুব বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে দেয়। তাহলে ক্ষেত্রফল এর যে সূত্রটা, এটা একটুখানি মনে রাখবি। আচ্ছা দেখ, ত্রিভুজের পরিসীমা মানে কি, তিনটে বাহুর দৈর্ঘ্য এ যোগ বি যোগ সি। তাহলে অর্ধ পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা কি হবে, এটাকে না আমরা কি দিই, এস দিয়ে লিখি। অর্ধ পরিসীমা এস সমান সমান এ প্লাস বি প্লাস সি বাই টু। এবার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটা কি হয়, তাহলে ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে, এটা তোরা জানিসই, ঠিক আছে, ক্ষেত্রফল সমান সমান রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে মোটামুটি আমাদের তাহলে ত্রিভুজের আমি পুরোটা একবার রিভিশন করে দিচ্ছি। হ্যাঁ, সবার ফার্স্ট পরিমিতিতে 2D আর 3D সম্পর্কে বললাম, 2 ডাইমেনশনাল আর 3 ডাইমেনশনাল। এবার ত্রিভুজের দুটো ভাগ আছে, বাহুভেদে আর কোণভেদে। তাহলে বাহুভেদে কি কি, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজে তিনটে বাহু সমান হয়, বাহুর দৈর্ঘ্যই সমান হয়, সেটা সমবাহু। সমদ্বিবাহু কি, যে ত্রিভুজে দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তাকে বলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ কোনটা, যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যই অসমান, সেটাকে বলা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। নেক্সট হচ্ছে কোণভেদে। কোণভেদে ত্রিভুজ তিন প্রকারের, সূক্ষ্মকোণী, সমকোণী আর স্থূলকোণী। সূক্ষ্মকোণী মানে কি, যে ত্রিভুজের তিনটে কোণই সূক্ষ্মকোণ হবে, তাকে বলা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তারপর সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, মানে কি, সমকোণ মানে হচ্ছে তো 90 ডিগ্রি, ঠিক আছে, এক সমকোণ মানে 90 ডিগ্রি, দুই সমকোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। এটাকে আবার যেহেতু সরলরেখা হয় তাই সরলকোণও বলে। তারপর হচ্ছে স্থূলকোণী, যে ত্রিভুজের একটা কোণ তোর মিনিমাম 90-এর চেয়ে বেশি হবে, অর্থাৎ স্থূলকোণ হবে, তাকে বলা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। এবার যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হবে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটা। এইবার দেখ, সমবাহু ত্রিভুজ সম্পর্কে এবার আমরা পড়ছি। এর সূত্র আমরা তিনটে জিনিস মনে রাখতে হবে, পরিসীমা, উচ্চতার, ক্ষেত্রফল। তাহলে দেখ, পরিসীমা মানে কি, তিনটে বাহুর যোগফল। পরিসীমা মানে কি, তিনটে বাহুর যোগফল না। তাহলে পরিসীমা কত হবে, 3a।
পরিসীমা হচ্ছে 3a। এবার উচ্চতা দেখ, √3/2 × a, এটা প্রমাণ করা যায় তোর সেই একই পিথাগোরাসের উপপাদ্য থেকেই প্রমাণ করা যায়, এখন আর প্রমাণ করব না আমরা। নেক্সট হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি এটার? √3/4 × a, √3/4 × a, খুব গুরুত্বপূর্ণ সূত্র। এই দুটো এসএসসি জিডি বল যে কোনো পরীক্ষায় এই দুটো সূত্র সবচেয়ে বেশি আসে সমবাহু ত্রিভুজের। নেক্সট সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা শুধু মনে রেখে দিবি, হাফ ইন্টু ভূমি ইন্টু √অফ সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেকের স্কোয়ার। তাও এখান থেকে কম আসে, ঠিক আছে, সবচেয়ে বেশি আসে সমবাহু ত্রিভুজ থেকে। নেক্সট হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এর এই ক্ষেত্রফলের সূত্রটা খুব ভালো করে মনে রেখে দিবি, এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই তোর প্রযোজ্য। সূত্রটা কি? √অফ s × s - a × s - b × s - c। তাহলে আমাদের কি হলো, ত্রিভুজের সূত্রগুলো রিভিশন হয়ে গেল। হ্যাঁ, এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোরা জানিসই, এটা না সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, এটা তো মনে রাখতেই হবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। এবার সমকোণী ত্রিভুজের এক্সট্রা ভ্যারিয়েশন আছে সমকোণী সমদ্বিবাহু, ওটা আমরা কোশ্চেনের মাধ্যমে দেখব। নেক্সট চলে আসি আমরা চতুর্ভুজ, তারপর বৃত্ত। এই কটা সূত্র বলার পরে না এই আয়তঘন, লম্ববৃত্তাকার, চোঙ, না চল একসাথেই বলে দিই, ভাবছিলাম কোশ্চেনের সাথে বলবো, একটু সময় লাগুক। তাহলে সূত্রগুলো এক জায়গায় হয়ে গেল, বারবার রিভিশন কর। রিভিশন করার পরে যখন কোশ্চেনে যাব, আজকে দেখি যে কটা পারা যায় কোশ্চেন, নাহলে কাল বা পরশু দিনের মধ্যে পুরোপুরি শেষ হয়ে যাবে পরিমিতি সব, পুরোটা জিটিতে যত এসছে 24-এ। এইবার আমরা করব চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজকে আবার তা আমরা ভাগ করতে পারি, তাই না? চতুর্ভুজ মানে কি? যার 4টে বাহু আছে। তাহলে চতুর্ভুজ মানে হচ্ছে যার 4টে বাহু আছে। চল, তাহলে 4টে বাহু যেটা থাকবে তারই মানে তাকে বলা যায় চতুর্ভুজ। এবার চতুর্ভুজের মধ্যে না সবার ফার্স্টে আমরা দুটো জিনিস বুঝব। একটা র্যান্ডাম চতুর্ভুজ তো হতে পারে না, চতুর্ভুজ যেমন তেমন হতে পারে। ধর এটা একটা র্যান্ডাম চতুর্ভুজ, ঠিক আছে, 4টে বাহু, অবশ্যই এটা রম্বস। এইবার এই চতুর্ভুজ সম্পর্কে জানার আগে সবার ফার্স্টে চতুর্ভুজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে, সেটা হচ্ছে তোর আয়তক্ষেত্র। এটা একটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুটো জিনিস হয়, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ। তাহলে নাম দিয়ে দিচ্ছি আমরা ABCD। তাহলে দৈর্ঘ্য কোনটা হবে? যেটা বড় সেটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য ধরলাম কি এটাই দৈর্ঘ্য হবে, এটা প্রস্থ। AB আর DC দুটো কি হবে? সেম হবে, AB সমান্তরাল DC, আবার AB সমান সমান DC। আবার এদিকে এটাও ঠিক, BC সমান্তরাল AD এবং BC সমান সমান AD। সমান্তরাল মানে কি বলতো? ধর রেল লাইনের পাত, ঠিক আছে, এই দুটো কখনো কি মিক্স করবে? যেমন তো না যে এরম এসে মিক্স করে যাবে। যেটা যদি মিক্স না হয়, মানে যদি না মেশে, একদম অনন্তকাল ধরে চলে গেল সমান একদম পুরো এইভাবে, সেটা হচ্ছে তোর কি সমান্তরাল। আর সমান্তরাল চিহ্নটা আমরা এইভাবে দিই। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমাদের দুটো সূত্র খুবই গুরুত্বপূর্ণ। একটা কি, ফার্স্ট সূত্র হচ্ছে তোর পরিসীমা। পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ।
নেক্সট হচ্ছে এর ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এটা বোঝানোর জন্য আমি একটা জিনিস বলছি, শোন, ভাব এটা একটা আয়তক্ষেত্রাকার মাঠ। এবার কি তুই যদি এই মাঠের এ পয়েন্ট থেকে দৌড়ানো শুরু করিস, বি, সি, তারপর ডি হয়ে আবার এতে আসিস, তুই যতটুকুনি পথ অতিক্রম করলি সেটা তোর কি? পরিসীমা। আর ক্ষেত্রফল কি? এই ভিতরে তোর তো অনেক জায়গা আছে না, এখানে ধর কতটুকুনি ঘাস আছে বা কতটুকুনি জমি আছে, এটা তোকে তো ক্যালকুলেট করতে হবে, তাই না? বা ক্যালকুলেট যদি করতে হয় তাহলে তুই কিভাবে করবি? এর ক্ষেত্রফল বের করবি। যারা ওই আমিন হয় না, তারা এটা খুব ভালো করে বোঝে যে কিভাবে ক্ষেত্রফল ক্যালকুলেট করতে হয়। এবার ওদের কাছে ধর টাস্ক থাকে, ওদের তো মানে সেই টেরা বেঁকা জমি সব সমস্ত কিছু তোর করতে হয়, ওদের পরিমিতির নলেজটা খুব ভালো থাকে, মানে করতে করতে হয়ে যায়। তাহলে এই যে যেটা আমি হাইলাইট করছি না, এটা তোর ক্ষেত্রফল। হ্যাঁ, চল, তাহলে বোঝা গিয়েছে নিশ্চয়ই ক্ষেত্রফল কোনটা বিষয়টা। এটা ক্ষেত্রফল। নেক্সট হচ্ছে, এইবার আয়তক্ষেত্র পড়লাম তো, এবার আমরা পড়বো হচ্ছে তোর বর্গক্ষেত্র সম্পর্কে। এবার পড়ি আমরা বর্গক্ষেত্র। তাহলে একটা বর্গক্ষেত্র শেপ এঁকে নিই। আচ্ছা, মোটামুটি একটা আঁকার চেষ্টা করলাম। তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্র। আসলে বর্গক্ষেত্র না, আসলে একটা আয়তক্ষেত্রেরই একটা, যে আয়তক্ষেত্রটা সব বাহুর দৈর্ঘ্য সমান হয়, দৈর্ঘ্যপ্রস্থ থাকে না, সেটা হচ্ছে তোর বর্গক্ষেত্র হয়। এবার এই যে বর্গক্ষেত্রে তাহলে কি হবে? প্রত্যেকটা সব সেম হবে, এ বি সি ডি, তাহলে প্রত্যেকটা তো সেম হবে। তাহলে এটাকে আমরা বলি বাহু। হ্যাঁ, এর প্রত্যেকটাকে কি বলা হচ্ছে? বাহু। তাহলে এর পরিসীমা কি হবে? পরিসীমা মানে দেখ, তুই কি করবি, কি এই এ পয়েন্ট থেকে, ঠিক আছে, তুই এ পয়েন্ট থেকে পুরো একদম পুরো এইভাবে শুরু করবি, তাই তো? বি পয়েন্টে আসবি, বি পয়েন্ট থেকে সি, মানে কি বাহু যদি একটা হয় তাহলে এটাও তো বাহু। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, চারটে বাহু যদি যোগ করিস কি হবে? 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য হবে না? এখান থেকে সূত্রগুলো আসে যে কি 4 গুণ বাহু। এবার দেখ, তুই আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল কি করেছিলিস? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে না আছে দৈর্ঘ্য, না আছে প্রস্থ, সবই তো বাহু। তাহলে কি হবে ক্ষেত্রফল? বাহু গুণ বাহু। বাহু গুণ বাহু, এটাকেই বাহু স্কোয়ার বলে অনেকে, যেটা সুবিধা হয় তোর। তাহলে আমরা আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র সম্পর্কে আলোচনা করে নিলাম। এবার একটা জিনিস আলোচনা করিনি, সেটা হচ্ছে এদের কর্ণের দৈর্ঘ্য। দেখ, যদি এই কোণা থেকে আমরা কর্ণ টানতে পারি তো, এই কোণা পর্যন্ত একটা কর্ণ হলো। আবার কি ঠিক একই রকমভাবে একদম পুরো এই কোণা থেকে, বি পয়েন্ট থেকে যদি আমরা ডি পয়েন্টে রেখা টানি, সেটা কি হবে? আর একটা কর্ণ। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা কি হবে? ভালো করে বুঝবি। এই যে এ ডি, এ ডি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ না?
এডিসি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এডি কি লম্ব হোক বা ভূমি হোক, বা লম্বই ধর, এডি লম্ব, ডিসি কি ভূমি, তাহলে এটা অতিভুজের মতো মনে হচ্ছে না? অতিভুজ কি করে বের করতিস? রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এর কর্ণের দৈর্ঘ্য কি হবে? রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে কর্ণ বের করার সূত্র কি? কর্ণ রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। তাহলে পিথাগোরাসের উপপাদ্য কতটা গুরুত্বপূর্ণ দেখছিস তো? বিরাট গুরুত্বপূর্ণ। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা পড়ে নিই। কি বলেছি? বর্গক্ষেত্র কিছুই না, আয়তক্ষেত্রের যে বাহু সবগুলা বাহু, সব বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় সেটাকে আমরা বর্গক্ষেত্র বলি। তাহলে এরও তো কর্ণ আছে, তাহলে এর কর্ণ, বাবা কি ডিজাইন হলো রে। তাহলে এ বিন্দু থেকে তুই যদি সি বিন্দু একদম টেনে দিস সেটা একটা কর্ণ, আর বি বিন্দু থেকে যদি ডি বিন্দু পর্যন্ত টানিস সেটা আর একটা কর্ণ হবে, তাই তো? তাহলে এর ক্ষেত্রে কি? এর ক্ষেত্রেও তুই এ, দেখ, এ ডি সি, এই যদি পুরো এই ত্রিভুজটা নিস, ঠিক আছে, আমি একটুখানি শেডিং করে দিচ্ছি সুবিধার্থে। শুধুমাত্র এই ত্রিভুজটা দেখ, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে তাহলে এটা কি আমার দৈর্ঘ্য ধরতে পারি, মানে এটা সবই বাহু। আমি ওই যে বলছিলাম না যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কি হয়? দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। তাহলে এসি এর দৈর্ঘ্য কি হবে? এই রুট ওভার অফ বাহু স্কোয়ার যোগ বাহু স্কোয়ার। তাহলে আমি এখানে একটু লিখে দিচ্ছি, হ্যাঁ, তারপর আমরা ডাইরেক্ট সূত্রটা মনে রাখবো। 3 নম্বর হচ্ছে তোর কর্ণ। এখানে কি ছিল? দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। এর তো না দৈর্ঘ্য না প্রস্থ আছে, এর তো সবই বাহু। তাহলে বাহু স্কোয়ার যোগ বাহু স্কোয়ার, তার মানে কি হতে পারে? 2 ইন্টু বাহু স্কোয়ার। দেখ, বাহু স্কোয়ার এর যদি বর্গমূল করিস তাহলে বাহু বেরিয়ে আসবে, আর 2 এর তো বর্গমূল সম্ভব নয়, তাহলে বাহু √2। তাহলে এটাই হচ্ছে বর্গক্ষেত্রের সূত্র হয়ে গেল। তাহলে আমরা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র খুব ভালো করে এই সূত্রগুলো আমরা এক্ষুনি মানে পড়ে ফেললাম। এবার একটু একবার ছোট্ট করে রিভিশন করে নিই। আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমা মানে কি? পুরো 4টে বাহু যোগফল। তারপরে ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। মানে কি? এখানে কতটা এই যে অঞ্চল আছে, ক্ষেত্রফল কত, ঠিক আছে, মানে এখানে কতটুকুনি ঘাস আছে, ভাব এই পুরোটা মাঠ হলে কতটুকুনি ঘাস লাগানো যাবে, বা তোর কতটুকুনি জমি আছে, সেটা হচ্ছে ক্ষেত্রফল। এবার কর্ণের দৈর্ঘ্য, কর্ণ মানে কি? এই মানে এ থেকে সি বিন্দু পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য না দুটো কর্ণই না সেম হয়, এটা একটা প্রপার্টি, হ্যাঁ, লিখে দিই এখানে। দুটো কর্ণই কি হয়? সেম হয়। এসি সমান সমান বিডি হয়, হতে বাধ্য। দেখবি যারা ওই ঘর তৈরি করে তারা না এই মাপ নেওয়ার পরে না এই মানে কোনাকুনি ক্রস চেক করে। ক্রস চেক করে কেন? কারণ কর্ণ সমান হয় সেই কারণে। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রে ঠিক একই রকম পরিসীমা হচ্ছে 4 গুণ বাহু। ক্ষেত্রফল কি? বাহু গুণ বাহু মানে বাহু স্কোয়ার। কর্ণ কি হবে? রুট ওভার অফ বাহু স্কোয়ার যোগ বাহু স্কোয়ার, অর্থাৎ 2 গুণ বাহু স্কোয়ার, অর্থাৎ হচ্ছে বাহু √2। তাহলে আমার কি হলো? আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এই দুটো আমার কভার হয়ে গেল। এই দুটোর থেকে বেশি কোশ্চেন আসে। এছাড়াও
আরও অনেক কিছু আছে, হ্যাঁ, তোর ট্রাফিজিয়াম আছে, সামান্তরিক আছে, এগুলো তাহলে এখন আর করছি না, আমাদের তো কোশ্চেনে এগোতে হবে, নাহলে তো কিছুই হবে না। যেখান থেকে বেশি আসে সেগুলো জাস্ট একটু রিভিশন করে নিচ্ছি। এইবার চল, এই যে 3D যেটা আছে না, তার আগে বৃত্তটা বলার পরে আমরা 3D যে সূত্রগুলো সেগুলো একটু আলোচনা করব, কারণ পরিমিতির সূত্র না জানলে কিচ্ছু করার নেই। সূত্র যদি পারি সাথে সাথে হবে, মানে একটু কনসেপ্ট জানা থাকলে, সেই কনসেপ্টগুলো এখানে আমি সাথে সাথে বলে দিচ্ছি, আর নাহলে কিন্তু হবে না। হ্যাঁ, চল বৃত্ত সম্পর্কে বলি। তাহলে হচ্ছে বৃত্ত, তাহলে একটা বৃত্তের সুন্দর দেখে একটা ছবি আঁকি। এখানে তো তাও হবে না মনে হচ্ছে, দেখি। হ্যাঁ, হয়েছে। দেখ, এটা একটা বৃত্ত। তাহলে বৃত্তের অনেক কিছু জিনিস থাকে, তো সেই সম্পর্কে একটুখানি ছোট্ট করে বলে দিই। তাহলে প্রতিটা বৃত্তের মিডিল একটা পয়েন্ট থাকে, তাহলে এটা ধরে নে। তাহলে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির ওপরে যে কোনো, যে মানে এটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ। কি বলা হয়? ব্যাসার্ধ। পরিধির ওপরে যদি কোনো রেখা টানিস তুই, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা আর দিয়ে ডিনোট করি। তাহলে ব্যাস কোনটা হবে? ব্যাস হচ্ছে তোর কিছুই না, যদি পুরোটা করিস তাহলে আমরা একটু নাম দিয়ে দিই ও, আর এটা ধর বি দিয়ে দিলাম, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধের সূত্র কি? ব্যাসার্ধ কি? আর। তাহলে ব্যাস কত হবে? ব্যাস হচ্ছে 2r। তারপর হচ্ছে পরিধি। পরিধি সূত্র হচ্ছে 2πr। পায়ের মান হচ্ছে 22/7। আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr²। তাহলে এই হয়ে গেল আমাদের 2Dর যেগুলো ইম্পর্টেন্ট যে সূত্র ছিল সেগুলো কভার হয়ে গেছে। এবার 2D যদি এখান থেকে কোশ্চেন আসে আমরা উড়িয়ে দিতে পারবো কোশ্চেনগুলো। নেক্সট হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র না, আয়তঘন সম্পর্কে পড়ব। আয়তঘন, ঘনক, লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু, গোলক, এই কটা পোর্শন ছোট্ট করে বলে দিচ্ছি, তারপরেই আমরা কোশ্চেন স্টার্ট করব। কোশ্চেনের মাধ্যমে তারপরে শিখব। এই সূত্রগুলো কিন্তু একদম সাথে সাথে একদম মাথার ভিতরে মনে গেঁথে যাওয়া চাই, তাহলে জানবি পরিমিতি হবে। তাহলে আয়তঘন সম্পর্কে এবার বলি। আয়তঘন, এর পাশে পাশে আমি ঘনক সম্পর্কেও বলে দিচ্ছি। তাহলে একটা ছোট্ট করে ছবি এঁকে নিই। তাহলে একটু বুঝে নে যে এটা একটা আয়তঘন, ঠিক আছে। আয়তঘন আর ঘনক কেমন হয়? ঘনক হচ্ছে যে আয়তঘনটার না সব বাহুর দৈর্ঘ্য সমান, সেটাকে বলা হচ্ছে তোর ঘনক। তাহলে একটা ছোট্ট করে আকার অন্তত চেষ্টা তো করি, হলো কি না হলো সেটা পরের ব্যাপার, মানে প্রত্যেকটা সমান হবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। একদম মিডিল পোর্শনে থেকে আঁকার চেষ্টা করি। হ্যাঁ, মোটামুটি একটা হয়েছে।
তাহলে এটা একটা ঘনক, আর এটা হচ্ছে আয়তঘনক। ঘনক মানে হচ্ছে তোর লুডোর ছক্কা যেটা হয় না, সেটাই হচ্ছে তোর ঘনক। এবার যে আয়তঘনক, এখানে কি কি পড়তে হবে দেখ। আয়তঘনক যদি আমরা একটা তল যদি আমরা কেটে নিই, সেটা কেমন হবে? ইট হচ্ছে একটা আয়তঘনক, হ্যাঁ। তাহলে একটা তল হচ্ছে তোর কি বলবো, একটা বর্গক্ষেত্রের মতো না, বর্গক্ষেত্রের মতো। তো এর তিনটে জিনিস হয়, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। দেখ, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, তিনটে জিনিস হয়। এভাবে কি বোঝাতে পারবো? চল, যেটুকুনি হয় ছাড়, এইভাবে করি। তাহলে এটা দৈর্ঘ্য, হ্যাঁ, এটা হচ্ছে প্রস্থ, আর এটা হচ্ছে উচ্চতা। এটা দৈর্ঘ্য, মানে এ বি, এটা দৈর্ঘ্য, সি ডি, আর যদি ই দিই এখানে, তাহলে এ বি এটা হচ্ছে দৈর্ঘ্য, বিই এটা হচ্ছে প্রস্থ, আর এটা হচ্ছে হাইট। সবার ফার্স্ট দেখ, এর সমগ্রতলের ক্ষেত্রফল লাগবে। সমগ্রতল মানে তোর আশেপাশে যত, মানে ওপরের ওপরে যত ক্ষেত্রফল আছে সেটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। আর একটা ঘরের ভিতরে কতটুকুনি বায়ু আছে, বা কতটুকুনি ধর চৌবাচ্চা করেছিস, কতটুকুনি জল লোড করা যাবে, ঠিক আছে, সেটা হচ্ছে তোর কি বের করব, জল লোড করা মানে কি, ওখানে ওর আয়তন কত। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে ওপরে কতটুকুনি আছে। মানে আমি বোঝানোর জন্য একটা জিনিস বলি, তোরা তো বই দেখেছিস না, মোটা যে কোনো বই, সেটা একটা আয়তঘনের উদাহরণ। এবার ওখানে তুই ধর মলাট দিস, তো তাহলে মলাট কোথায় দিস, ওপরের সারফেসে। তাহলে ওপরের সারফেসে যে মলাটটা দিচ্ছিস, সেটা ওটা কি আসলে কি দিচ্ছিস, ওটার হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের তো আমার সূত্র জানতে হবে। মোটামুটি ভালো করে বুঝে নে, তিনটে তল আমরা এখানে পড়ব। ভূমি, দেখ, ঘর নিয়ে ভাব, ঘরের মেঝে, মেঝে আর ছাদের ক্ষেত্রফল সেম হয়, তাহলে মেঝের ক্ষেত্রফল আমার বের করতে হবে। তাহলে এই ডান পাশের দেওয়াল আর একটা বাঁ পাশের দেওয়াল, যে কোনো পাশাপাশি অবস্থা দুটো দেওয়াল ধরে নে, ঠিক আছে, ঠিক বিপরীতটা দেখবি সেম হবে, সেম ক্ষেত্রফল হবে। তাহলে সবার ফার্স্ট আমি না এ বি সি ডি, এইটার ক্ষেত্রফল আমি বের করার চেষ্টা করছি। এটার ক্ষেত্রফল মানে কি হবে, দৈর্ঘ্য, তাই তো, এটা ইন্টু উচ্চতা। তাহলে উল্টো পাশেরটাও তাই হবে। যদি এই পোর্শনটা বের করি, এডি ধর পি কিউ, তাহলে এডি পি কিউ, এ বি সি ডি এর ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণ উচ্চতা। যদি এই বাঁ পাশের আমি যে এই সারফেসটার ক্ষেত্রফল বের করছি, অর্থাৎ এডি পি কিউ এর ক্ষেত্রফল কি হবে, তলায় দৈর্ঘ্য আছে, এর পাশে কি আছে, এই তলায় দৈর্ঘ্য না, এটা প্রস্থ, আর এর পাশে কি আছে, উচ্চতা আছে। তাহলে এর হচ্ছে প্রস্থ ইন্টু উচ্চতা। আর একটা সারফেস আমরা মিস করে যাচ্ছি, সেটা কোনটা, এই তলার ভূমি না, ভূমির দেখ ক্ষেত্রফল কি হবে, এটা কি প্রস্থ, আর এটা কি দৈর্ঘ্য। তাহলে ভূমি কি, এ বি ই কিউ, এর কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। যদি বুঝতে পারিস ভালো, না হলে একদম মুখস্থ করে রেখে দে, ঠিক আছে। এই নিয়ে অত তো, আমি জাস্ট কনসেপ্টটা বিল্ড করার চেষ্টা করছি, আর কিছুই না। এটা সামনাসামনি বোঝালে বেশি ভালো হতো, কারণ তাহলে একদম পুরো রিয়েল লাইফ বোঝানো যেত। চল, কোনো ব্যাপার না, একটু কল্পনা করে নে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, এর সূত্র হয়, দেখ, মেঝে আর ওপরের যে ছাদ, দুটোর তলের ক্ষেত্রফলই সেম হয়। সেটা আমরা এক্ষুনি কি বের করলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য, মানে একবারে সূত্রটা লিখে দিচ্ছি, 2 কমন নিয়ে নেব,
দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ দৈর্ঘ্য গুণ উচ্চতা যোগ প্রস্থ গুণ উচ্চতা, এই হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। এইবার জিডির কোশ্চেনে না তোর হচ্ছে ল্যাটারাল সারফেস, শুধুমাত্র পার্শ্বতলের ক্ষেত্রফল চাই। যদি শুধু পার্শ্বতল, ঠিক আছে, মানে কি ভূমি আর মেঝে বাদ দিয়ে দিবি, শুধুমাত্র মানে পার্শ্বতলের ক্ষেত্রফল, এটা চেয়েছে। এটা কত হবে, কি হবে ভালো করে বুঝবি, এটাতে সূত্র, এখান থেকে কোনটা বাদ যাবে, ভূমির ক্ষেত্রফলটা কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ না, তাহলে এটা বাদ চলে যাবে, তাহলে বাকিটা পড়ে থাকবে। তাহলে 2 ইন্টু কি হবে, দৈর্ঘ্য গুণ উচ্চতা যোগ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এই দুটোর মধ্যে কি কমন যাচ্ছে, দেখ উচ্চতা উচ্চতা কমন যাচ্ছে না, তাহলে 2 ইন্টু উচ্চতা, ভিতরে কি পড়ে থাকলো, দৈর্ঘ্য যোগ প্রস্থ। অনেকে তাহলে এ দেখ 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে কি, পরিসীমা, এটাকে আবার এইভাবে বলে পরিসীমা ইন্টু উচ্চতা। এই ছিল আমার পার্শ্বতলের ক্ষেত্রফল। এইবার কি এখানে কতটুকুনি তোর বায়ু ধরবে বা জল ধরবে সেটা আমরা কিভাবে বের করব, ওটার আয়তন বের করতে হবে তো আমার, তাই না? তাহলে আয়তন বের করার সূত্রটা আমাদের জানতে হবে। একটা জিনিস কনসেপ্ট ভালো করে বুঝে রাখ, তাহলে না কি হবে, আমাদের এই সূত্রগুলো মনে রাখতে সুবিধা হবে। দেখ, যেটা আমি করার চেষ্টা করছি, এটা তো ভূমি, যেটা আমি শেডিং করছি, ঠিক আছে, এটা তো ভূমি। মনে রাখবি ভূমি ইন্টু উচ্চতা করলে তুই আয়তন পাবি। এবার যদি একটু বেঁকি মেকি যায় তাহলে আমার একটুখানি কারুকার্য করতে হবে, আর কিচ্ছু না। তাহলে মনে রাখবি ভূমি ইন্টু উচ্চতা মানে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে এটার ভূমির ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য গুণ প্রস্থ, এর সাথে উচ্চতা গুণ করলে কি পাবো, তাহলে আমি আয়তন পাবো। প্রত্যেকটার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হবে কনসেপ্টটা, সে কারণেই বলছি। তাহলে কি হবে, আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটা হচ্ছে এর আয়তনের সূত্র। এবার আর একটা সূত্র এখানে দিয়ে দিতে পারে, পরিমিতি মানেই সূত্র, ঠিক আছে, এই কনসেপ্ট যদি বুঝে যাস, অঙ্ক দেখবি তুই ভাষা পড়ে তুই শুধু ভাববি এই সূত্রটা প্রয়োগ করব, করলেই হয়ে গেল। তাহলে এইগুলা কিন্তু একদম মানে জলরম তলরম করতেই হবে, কিচ্ছু করার নেই। কর্ণের দৈর্ঘ্য, কর্ণ মানে কি, তুই ভেবে নে তোর মানে ঘরে সব লম্বা কত বড় বাঁশ রাখতে পারবি, সবচেয়ে লম্বা। এখানে আমি একটা দেখানোর চেষ্টা করছি, হ্যাঁ, তুই ধর এই কর্নার থেকে এই কর্নার থেকে এই কর্নার একটা ম্যাক্সিমাম বড় বাঁশ রাখতে পারবি সবচেয়ে, আবার এই কর্নার থেকে এই কর্নার একটা বাঁশ রাখতে পারবি, তাই তো? তাহলে এটা এর কর্ণের দৈর্ঘ্য হবে। কর্ণের দৈর্ঘ্য সূত্র কি হবে, সেই পিথাগোরাস, রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার। তাহলে কি বললাম, কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার। এই হচ্ছে আমার কর্ণের দৈর্ঘ্য সূত্র। তাহলে এই পুরোটা আমরা আয়তঘন সম্পর্কে পড়লাম। এবার ঘনক কি, ঘনক তো আসলে তোর একটা কি একতরফা আয়তঘনই, তাই না? তাহলে আমরা এর পাশে পাশে না, এবার আমরা ঘনকের সূত্রগুলো আমরা
জেনে নেবো এক্ষুনি। পাশে পাশেই জেনে নেবো। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের ক্ষেত্রে দেখ সবই বাহু, তাই তো? একটা ঘনক মানে কি, প্রত্যেকটা সব দৈর্ঘ্যগুলো সমান, মানে সবগুলাই বাহু। তাহলে এর সবই যদি বাহু হয় তাহলে দৈর্ঘ্য বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু, এখানে বসিয়ে দে এই সূত্রে। তাহলে বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার, কটা বাহু স্কোয়ার হচ্ছে? 3 গুণ বাহু স্কোয়ার হচ্ছে, তাহলে 3 দুকানে 6 গুণ বাহু স্কোয়ার। এটা এইভাবে মনে রাখতে পারিস, অথবা ভালো করে বোঝ, এটা তো একটা বর্গক্ষেত্র না, প্রত্যেকটা তল তো বর্গক্ষেত্র, তাহলে একটা তলে ক্ষেত্রফল কত? এ স্কোয়ার, মানে বাহু স্কোয়ার। একটা তলে ক্ষেত্রফল কত? বাহু স্কোয়ার। তাহলে কটা তল আছে এর? 6টা তল আছে না? তাহলে এর সমগ্র তলে ক্ষেত্রফল হচ্ছে 6 গুণ বাহু স্কোয়ার। এই যে যদি আয়তঘনকে মনে রাখতে পারিস কনসেপচুয়ালি, ঘনক এমনি মনে রাখতে পারবি। এবার পার্শ্বতলে ক্ষেত্রফল ভালো করে বুঝবি। পার্শ্বতল মানে কি, এই যে ভূমি আর এই আর ওপরের ছাদ, এই দুটো তল বাদে বাকি তলে ক্ষেত্রফল, তাহলে কটা তল থাকছে? 4টে তল। তাহলে 4 গুণ বাহু স্কোয়ার। এবার এর আয়তন কি হবে? আয়তনের সূত্র কিছুই না, এর না আছে দৈর্ঘ্য, না আছে প্রস্থ, না আছে উচ্চতা, সবই বাহু। বাহু গুণ বাহু গুণ বাহু যদি করিস তাহলে কি হবে? বাহুর কিউব। এই হয়ে গেল আমার ঘনকের সূত্র। এবার কর্ণের দৈর্ঘ্য, তাহলে তুই দৈর্ঘ্য স্কোয়ার জায়গায় বাহু স্কোয়ার যোগ বাহু স্কোয়ার যোগ বাহু স্কোয়ার কর, তাহলে 3টে বাহু স্কোয়ার হচ্ছে না? তাহলে বাহু স্কোয়ারের তো আমি বর্গমূল করতে বাহু পেলাম, তাই তো? কিন্তু 3-এর তো আর বর্গমূল করতে পারছি না, তাহলে বাহু √3। তাহলে আয়তঘন আর ঘনক এই দুটো হয়ে গেল। এবার নেক্সট নেক্সট কি বলেছি আমরা? লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু, গোলক, এ কটা আমাদের একটুখানি এবার ভালো করে বুঝতে হবে। তাহলে গোলকটা আগে বলি, হ্যাঁ, তারপরে লম্ববৃত্তাকার চোঙ আর শঙ্কু বলছি। গোলক মানে কিচ্ছু না, আমরা যে ফুটবল খেলি না, ওই ফুটবল আসলে গোলক। মানে ফুটবলটাকে আমরা জিওমেট্রিক্যাল ভাষায়তে বলি ওটা গোলক একটা, ফুটবল বা যে কোনো ফল, ঠিক আছে? চল একটা গোলকের তাহলে ছবি আঁকা যাক, তারপরে গোলকের কি কি সূত্র আছে সেগুলা এক্ষুনি আলোচনা করা যাক। সূত্র যাতে সাথে সাথে মনে থেকে যায়, ঠিক আছে? তাহলে গোলক, তাহলে গোলক আঁকা যাক একটা। মানে এটাই তো একটুখানি ভেবে নে যে এটা একটা গোলক, মানে যেহেতু 3D ফিগার তো আমাদের এই এতে আঁকতে পারবো না, কারণ কি এখানে কি আছে? শুধু দৈর্ঘ্য আর প্রস্থ আছে, দুটো জিনিস আছে। 2 ডাইমেনশনাল ফিগার আমি কম্পিউটার স্ক্রিনে আঁকতে পারবো না। 3D ফিগার কম্পিউটার মানে আমরা একদম রিয়েল লাইফে যেটা দেখি, ঠিক আছে, সেটাই হচ্ছে তোর 3D ফিগার। তাহলে বুঝে নে এটা একটা গোলক, তাই তো? তাহলে এই গোলকের তাহলে কি কি করতে হবে সূত্র? তাহলে গোলক মানে কি, এটা একটা বৃত্তও তো বটে না, অনেকগুলা বৃত্ত একসাথে মিলে কি হয়ে যাচ্ছে? গোলক হয়ে যাচ্ছে। তাহলে গোলকের যে এই যে আমি যে আলাদা করে যে হাইলাইট করছি না, মানে পৃষ্ঠতলে ক্ষেত্রফল দেখানোর জন্যে, তাহলে এর পৃষ্ঠতলে ক্ষেত্রফলের সূত্র কি হবে?
গোলকের পৃষ্ঠতল। তাহলে একটা নিশ্চয়ই কেন্দ্র থাকবে, কেন্দ্র থেকে যে এটা হচ্ছে ব্যাসার্ধ এর, গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, এর পৃষ্ঠতলই এর সমগ্র তল, তাই না? সমগ্র তলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল যা বলবি, বা বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে? এই টার্মগুলো একটু মনে রাখতে হবে। বক্রতল মানে কি একটু বেঁকানো তল, আর সমতল মানে কি সোজা। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। একটা বৃত্তের ক্ষেত্রফল কি? πr², তাই তো? তাহলে মনে রাখবি এর যে সমগ্র তল হয় সেটা হচ্ছে 4টে বৃত্তের ক্ষেত্রফলের সাথে সমান। এইবার হচ্ছে ধর একটা বড় গোলক নিয়ে এসছিস, বা ফুটবলে ধর, ফুটবলে কতটুকুনি বায়ু আছে, তাহলে ভিতরে যে বায়ুটাকে ক্যালকুলেট করবি, তাই তো? তাহলে ওটার আয়তন। বা তুই একটা লোহার বল নিয়ে এসছিস, সেটাকে গলালে কতটুকুনি লোহা পাবি, তাহলে ওটা কি কিসের উপর ডিপেন্ড করবে? ওর আয়তনের ওপরে। তাহলে এই আয়তন বের করার সূত্র কি? আয়তন বের করার সূত্র হচ্ছে 4/3πr³। তাহলে এই দুটো দিয়ে আসে সচরাচর। তাহলে একটু রিভিশন করে নে সূত্র, এখনই একদম পুরো ক্লাসের সাথে সাথে মনে থাকা চাই। পরিমিতি মানেই সূত্র, হ্যাঁ? খাতায় আশা করি করছিস, সবাই লিখছিস। একটু রাফ হলেও লেখ, ঠিক আছে? চল এবার এই গোলকের সাথে না আমরা একটু অর্ধগোলক সম্পর্কে জেনে নিই। একটু পাশে করলে ভালো হতো। ঠিক আছে, চল। অর্ধগোলক কিচ্ছু না, চল নিচেই করে দিই, নাহলে এখানে হবে না। তাহলে অর্ধগোলক মানে হচ্ছে এই, ধরে নে অর্ধেক থাকবে। চল এখানেই লিখে দিচ্ছি, তোরা তো বুঝতে পারবি ওইটুকুনি, নাহলে আবার ফালতু জায়গা খরচ। আমি একটা অন্য কালি ব্যবহার করছি এই জন্যে। তাহলে ভেবে নে এই লাল যে দাগ আছে এর ওপরের ওইটুকুনি যদি কাট লাগাস, ঠিক আছে, তাহলে কি হলো? ওপরের টুকুনি অর্ধগোলক হলো। তাহলে এই যে অর্ধগোলক, এর যদি সমগ্র তল বলে, ভালো করে বুঝবি, এইখানটাই মুশকিল হয়। সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? তাহলে অর্ধেক হওয়া উচিত ছিল, কিন্তু দেখ তুই তো কাট লাগিয়েছিস, তাহলে তলায় একটা বৃত্ত চলে এসছে না? বৃত্তাকার সারফেস চলে এসছে তলায়, তাহলে এরও তো একটা ক্ষেত্রফল আছে। একটা বৃত্তের ক্ষেত্রফল কি হয়? πr² হয় না? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল যদি বলা হয়, তাহলে কি কি হবে? 3πr²। কারণ তিনটে তল হয়ে যাবে, মানে অর্ধেক করলে 2πr², আর তলায় একটা মানে বৃত্ত হচ্ছে, সেটার ক্ষেত্রফল πr², সেই কারণে 3πr²। এবার আয়তন, আয়তনে তো আর ওরকম কোনো কিছু হবে না, কাট লাগালি মানে অর্ধেক হলো। অর্ধেক মানে কি? 2/3πr³, ব্যাস। এবার এখানে লিখে রাখি অর্ধগোলক। কিছু কিছু জিনিস আমি একটু বলে রাখি শুধু, সূত্র আর লিখছি না এখানে। যদি বলে যে সমগ্র তল না,
অর্ধগোলকের যদি বলে বক্রতলে ক্ষেত্রফল, বক্রতল মানে কি, এই ওপরের সারফেসটা না, তাহলে এই তলার যে পাই আর স্কোয়ারটা বাদ দিয়ে দেবো, সেটা হচ্ছে শুধু 2 পাই আর স্কোয়ার হবে, 2 × পাই আর স্কোয়ার হবে যদি বক্রতল বলে। যদি বলে অর্ধগোলকের সমতল, সমতল মানে কি, যে কাট লাগিয়েছিস, এই যে কাটের লাগানোর যে একটা বৃত্ত তৈরি হয়েছে, তার মানে কি ওই বৃত্তটার ক্ষেত্রফল। একটা বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কোয়ার, তাহলে ওটার ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার। এটুকুনি বলার ছিল। নেক্সট চল, নেক্সট হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ আর লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে একটা উদাহরণ দিয়ে দিই রিয়েল লাইফ, তাহলে তোদের মনে থাকবে। লম্ববৃত্তাকার চোঙ, তেলে যে ট্যাঙ্কি দেখেছিস না, তেলের ট্যাঙ্কি, ঠিক আছে, এইরকম এরকম হয় না, এইরকম হয় না, ঠিক আছে, এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। আর শঙ্কু তো জানিসই, টোপর, এটা হচ্ছে শঙ্কু। গোলক কেমন বললাম, ফুটবলের মতো না, ফুটবলই। আর আয়তঘন কেমন বললাম, এমন বললাম। ছবিগুলা মাথায় সেট করে রাখ, যে আয়তঘন বললে মানে এইরকম, ঠিক আছে, জাস্ট রাফ এটা। আর ঘনক বললে কি, এটারই মানে সব সমান হবে। তাহলে লম্ববৃত্তাকার চোঙ শুরু করা যাক সূত্রগুলা। চোঙ আর শঙ্কু একসাথে পড়াচ্ছি কারণ দুটো রিলেট আছে, হ্যাঁ। তাহলে হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ, তাহলে তেলের ট্যাঙ্কি। হুম, তাহলে মোটামুটি বোঝা গিয়েছে যে কেমন হয়। যদিও বা ছবিটা অত ভালো হয়নি, এখানে শেপে পেলাম না, কি করব। যাই হোক, চল কাজ চালিয়ে নে, একটু বুঝে নে যে এইটা। তাহলে এর কি কি হতে পারে, এই যে বৃত্ত, তার মানে নিশ্চয় একটা কেন্দ্র থাকবে। তাহলে কেন্দ্র মানে কেন্দ্র থেকে যদি তুই এইভাবে দাগটা নিস, তাহলে একটা ব্যাসার্ধ হবে। আর কি আছে, তাহলে একটা হাইট আছে না, এই পুরোটাই হাইট। তাহলে এটা হচ্ছে এর হাইট, তাহলে ব্যাসার্ধ একটা, একটা হাইট। তাহলে এর ক্ষেত্রে দেখ কটা তল আছে, 3টে তল, ওপরে একটা তল, ওপরের সমতল, নিচে সমতল, আর একটা পুরো বক্রতল। তাহলে শুধুমাত্র যদি বলে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে সূত্র কি হবে, শুধুমাত্র বক্রতল ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। ভালো করে বুঝবি, এটা বৃত্তের পরিধি না, 2 পাই আর করি না, এটা আবার কি হচ্ছে, মেসেজে বুঝতে পারি না যে কি হয়, ঠিক আছে, ধীরে ধীরে শিখে যাব। বক্রতলের ক্ষেত্রফল, দেখ এটা বৃত্তের পরিধি, পরিধি সূত্র কি, 2 পাই আর, এটা তো একটা বৃত্ত হলো। এবার এভাবে লম্বা করে বৃত্ত যাচ্ছে না, লম্বা করে বৃত্ত যাচ্ছে মানে কি, যত হাইট বাড়াবো তত এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়বে। তাহলে 2 পাই আর × এইচ, মনে থাকবে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর × এইচ, 2 পাই আর এইচ। এবার যদি বলে সমগ্রতল, সমগ্রতল মানে কি, এই যে বক্রতলটা তো আছেই আছে, তাই তো, ও এই যে আশেপাশের যে বক্রতলটা আছেই আছে, এর সাথে সাথে আমাদের এই যে
ভূমির ক্ষেত্রফল আছে না, এটাও তো বের করতে হবে, আবার এটাও তো বের করতে হবে বক্রতলের সাথে সাথে, তাই তো? তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কোয়ার। এখানে কটা বৃত্ত আছে? দুটো বৃত্ত আছে না, পাই আর স্কোয়ার আর পাই আর স্কোয়ার, তাহলে 2 পাই আর স্কোয়ার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল যখন সূত্র লিখব তখন আমরা লিখব হচ্ছে 2 পাই আর এইচ যোগ 2 পাই আর স্কোয়ার। এই দুটোর মধ্যে কি কমন যায় দেখতো? 2 পাই আর কমন যায় না, 2 পাই আর। তাহলে এখানে কত হবে? এইচ প্লাস আর। তাহলে আমরা এটা সূত্র মুখস্থ করেছি। তাহলে আমি এখানে কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে আসে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল জানলাম, সমগ্র তলের ক্ষেত্রফল জানলাম। এইবার জানবো হচ্ছে কি আমরা এর আয়তন। আয়তন মানে এই এর মধ্যে যদি কতটুকুনি তেল ধরবে, ঠিক আছে? বা একটা সেই মানে বড় বড় যে টানেলগুলো হয় না, পাইপ, পাইপও তো এরকমই হয়, বড় বড় কি ছোট পাইপ, বা তুই কেটলি, যাই বলিস না কেন, তুই এইভাবে না পুরো একদম পুরো ক্যালকুলেট করতে পারবি যে ওই কেটলিতে কতটুকুনি তেল ধরবে। বা ঘোষদের যে দুধ দুধ দেয় না, ঠিক আছে, তাহলে ওটাও তুই বুঝতে পারবি যে কতটুকুনি ওইটুকুনিতে দুধ ধরবে। এবার আসা যাক আয়তন। আয়তনের সূত্র কি হবে দেখ, কি বলেছি? ক্ষেত্রফলের সাথে হাইট গুণ করবি। এর ক্ষেত্রফল কত? এটা বৃত্ত না, পাই আর স্কোয়ার। এর হাইট কত? এইচ, পাই আর স্কোয়ার এইচ হয়ে গেল। মানে পরিমিতি পুরোটা কিন্তু একটু কনসেপ্ট দিয়ে যদি বুঝিস না, সূত্রগুলো মনে রাখা সহজ। তাহলে লম্ব বৃত্তাকার চোঙ শেষ, এই কটাই আমার গুরুত্বপূর্ণ। এইবার হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। চল শঙ্কুর দেখি গল্প শেষ করি এবার। এইবার শঙ্কু মানে বিয়ে করে গল্প শেষ, সূত্র শেষ, অঙ্ক এখনো আছে, অঙ্ক তো শুরুই করিনি। লম্ব বৃত্তাকার শঙ্কু। বাবা হাতের যা লেখা হচ্ছে, অস্কারটা নিয়ে আসবো যে। দেখ, লম্ববৃত্তাকার শঙ্কুর তাহলে একটা ছবি আঁকা যাক। সবার ফার্স্ট তলায় কেমন হয়? একটা বৃত্তাকার তো হবেই, তাই না? একটু বেঁকে গেল, চল একটু ভালো করে আঁকার চেষ্টা করি। হয়ে যা বাবা। হ্যাঁ, নেক্সট হচ্ছে একটু বুঝে নে রে। ও কি সুন্দর ছবি হয়েছে, কুলফি মালাই। দেখ, তাহলে এটার একটা কি থাকবে? সেই বৃত্ত তো না, বৃত্তের ব্যাসার্ধ থাকবে, এটা তো ব্যাপার, কোনো অসুবিধা নেই। অসুবিধা হচ্ছে এইখানে। তাহলে এর যে এই তির্যকভাবে বেঁকে আছে না, এর একটা হাইট তো আছে, সর ফার্স্টে হাইটটা গেট করে নিই, তাহলে সুবিধা হবে। বাবা আই টাকায় চাপ হয়ে যাচ্ছে। আচ্ছা একটু ব্যাকা হবে, হলে একটুখানি বুঝে নিস যে হাইট টাকার চেষ্টা করছি। হ্যাঁ, তাহলে এটা একটা হাইট, আর এই যে পাশেরটা এটাকে আমরা ছোট হাতের এল দিয়ে লিখবো, এটা তো আর। তাহলে এল হচ্ছে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা। এইচ হচ্ছে এর উচ্চতা, আর আর তো ব্যাসার্ধ আমি জানি, তাই তো?
প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু বলে গিয়েছি কিন্তু, হ্যাঁ, এখানে জাস্ট লিখে দিলাম। এবার কি, এর তল কটা? দুটো, একটা এই বৃত্তাকার আছে সমতল, আর একটা হচ্ছে বক্রতল আছে। এবার এখানে তো আমার তাহলে কি করতে হবে? বক্রতলের ক্ষেত্রফল জানতে হবে, সমগ্রতলের ক্ষেত্রফল জানতে হবে, আর আয়তন জানতে হবে, এই তিনটে। এইবার লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে ভালো করে দেখ, এই যে এটা একটা কি আছে, সমকোণী ত্রিভুজের মতন অ্যাক্ট করছে। তাহলে সমকোণী ত্রিভুজের কি হয়? লম্ব স্কোয়ার মানে এখানে এইচ স্কোয়ার, ভূমি স্কোয়ার মানে এখানে আর স্কোয়ার, সমান সমান কি হয়? অতিভুজ স্কোয়ার মানে এখানে এল স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা কাজে লাগে খুব। তাহলে এটা যাতে একদম মাথার ভিতরে থাকে, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান সমান এল স্কোয়ার। নেক্সট এগোই। তাহলে এর কি পড়ব? বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল মানে এই শঙ্কুতে না, শঙ্কু বলছি মানে, হ্যাঁ শঙ্কু মানে টোপর, টোপরে কতটুকুনি তোর শোলা লাগবে সেটা বুঝে নে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল সেটা কি হবে? পাই আর এল। এটা এইভাবে মনে রেখে দে, পাই আর এল। মানে আসলে হয় কি বলতো, 2 পাই আর হয় তো, এবার এখানে না একটু বেঁকে যাচ্ছে না, সেজন্য 2 আর থাকে না, পাই আর এল হয়ে যায়। এবার নেক্সট হচ্ছে সমগ্রতল, একই ব্যাপার, সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতল মানে কি, দুটো তল আছে, পাই আর এল তো হলোই, এর সাথে সাথে কি তলায় যে ভূমিটা আছে এটারও তো আমার ক্ষেত্রফল কাউন্ট করতে হবে, তাই না? তলায় যেই ভূমিটা আছে এটারও ক্ষেত্রফল তো আমার কাউন্ট করতে হবে। তাহলে ভূমির ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার, পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। কমন কি যাচ্ছে? পাই আর কমন যাচ্ছে, তাহলে এল প্লাস আর। তাহলে এটা আমরা মুখস্থ করি পড়ে পড়ে। তাহলে বুঝিয়ে দিলাম কি করে হলো, ঠিক আছে? এইবার নেক্সট হচ্ছে আয়তন। আয়তন দেখ, আয়তনটা ট্রিকি, ভালো করে বুঝবি। যখন আমরা, এটা কি ছিল, চোঙ ছিল না? চোঙ ছিল তো, চোঙের আয়তন কি করেছিলাম? পাই আর স্কোয়ার মানে ভূমির ক্ষেত্রফল ইন্টু হাইট করেছিলাম, করেছিলাম তো। এবার এইভাবে যদি আমি চোঙের মধ্যে একটা শঙ্কু কাটি, ঠিক আছে, একটা দুটো তিন, মানে এটা তো একটুখানি স্মুথলি বেরোয় না, তাহলে হয় কি বলতো, যে শঙ্কুর যে ক্ষেত্রফল, একটা যে চোঙের ক্ষেত্রফল তার না 3/1 হয়, মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ হয় আয়তন। আশা করি সূত্র, এই কটা সূত্র করলে অনেক কিছুই হয়ে যাবে। একটু হাতে লিখিস, এখানে যা হাতের লেখা হচ্ছে এতটা খারাপও না হাতের লেখা। চল পুরোটা তাহলে 3Dটা একবার রিভিশন করা যাক। রিভিশন করার পরে আমরা 20টা কোশ্চেন করবো আজকে, ঠিক আছে? তাহলে সবার ফার্স্ট আয়তঘন। আয়তঘন এর সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি? টোটাল কটা দেওয়াল আছে? 4টে দেওয়াল, আর মেঝে আর ছাদ টোটাল 6টা। তাহলে মেঝের ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দুটো হবে, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এক পাশের দেওয়াল যেটা লম্বা দেওয়াল সেটার ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ উচ্চতা। তাহলে টোটাল কটা থাকবে এরকম দেওয়াল? দুটো। তাহলে 2টা আমি সেজন্য কমন নিয়ে নিছি, অর্থাৎ তোর কি হচ্ছে, সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ উচ্চতা যোগ প্রস্থ গুণ উচ্চতা
প্রস্থ গুণ উচ্চতা, এটা কোন তলের ক্ষেত্রফল বলতো? এটা হচ্ছে যে তলটা তোর সবচেয়ে ছোট আছে না, মানে যে দেওয়ালটা ছোট দেওয়াল অপেক্ষিত, সেই দেওয়ালটার ক্ষেত্রফল। নেক্সট হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল মানে চার দেওয়ালের। চার দেওয়ালে স্বাভাবিকভাবেই দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা বাদ দিয়ে বাকিটা হবে। নেক্সট আয়তন, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। একটাই জিনিস বলবো যে কি, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল কি এখানে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এর সাথে কি করব? উচ্চতা গুণ করে দেবো। এবার কর্ণের দৈর্ঘ্য, ওই ঘরের ভিতরে সবচেয়ে বড় কত লম্বা বাঁশ রাখতে পারবি, সেটাই হচ্ছে ওটার কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি হবে? দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার। আশা করি আয়তঘন রিভিশন হয়ে গিয়েছে ভালোভাবে। এবার ঘনক, ঘনক কিছুই না, যে আয়তঘনকে সব তলগুলার মানে বাহুগুলা কি হয়, সমান হয়, সেটা হচ্ছে তোর ঘনক। তাহলে ঘনকে টোটাল কটা তল? টোটাল তল হচ্ছে কটা? 6টা তল। তাহলে এক একটা তলের ক্ষেত্রফল কত হবে? বাহু স্কোয়ার, তাই তো? তাহলে 6টা তলের ক্ষেত্রফল কি হবে? 6 গুণ বাহু স্কোয়ার। অথবা তুই এই সূত্রটাই বসিয়ে দে, চলে আসবে একই জিনিস। নেক্সট পার্শ্বতলের ক্ষেত্রফল, সে একই গল্প। একটা তলের ক্ষেত্রফল কত হবে? একটা দেওয়ালের ক্ষেত্রফল বাহু স্কোয়ার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি? 4টে বাহু না? তাহলে 4 গুণ বাহু স্কোয়ার। নেক্সট আয়তঘন, মানে আয়ত মানে আয়তন, সরি আয়তন। আয়তনের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে ঘনকের ক্ষেত্রে কি হবে? বাহুর কিউব, কারণ এর তো কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, সবই বাহু, তাহলে বাহুর কিউব। কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? বাহু রুট 3। কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে বাহু রুট 3। কেন হলো, কেন বলেছিলাম? এখানে তুই বসিয়ে দে বাহু স্কোয়ার বাহু স্কোয়ার বাহু স্কোয়ার, তাহলে 3 গুণ বাহু স্কোয়ার হয়, হয়তো? তাহলে বাহু স্কোয়ার থেকে তোর বাহু বেরিয়ে আসলো, তাহলে বাহু রুট 3 থাকলো পড়ে। নেক্সট গোলক, গোলক মানে হচ্ছে তোর ফুটবল। তাহলে ফুটবলের সমগ্রতলের ক্ষেত্রফল, এর পৃষ্ঠতলই সমগ্রতল, তাহলে 4 পাই আর স্কোয়ার। নেক্সট আয়তন 4/3 পাই আর কিউব। এবার যদি অর্ধগোলক হয় 3 পাই আর স্কোয়ার, সমগ্রতল বললে। কারণ কি, ওপরে সারফেস তো আছেই, যদি তুই কাট দিস তার মানে কি হবে, যেখান দিয়ে তুই কাটলি তাহলে ওখানে একটা মানে সমান একটা সারফেস চলে আসলো না, একটা তল চলে আসলো না, সেটার ক্ষেত্রফল কত হবে? সেটা একটা বৃত্তর মতো না? সেটা একটা যদি বৃত্তর মতন হয়, সেটার ক্ষেত্রফল কত হয়? পাই আর স্কোয়ার। তাহলে এমনিতেই অর্ধেক করার জন্য 2 পাই আর স্কোয়ার, আর এই এই তলটা এই বৃত্তটার পাই আর স্কোয়ার, তো টোটাল হচ্ছে 3 পাই আর স্কোয়ার। আয়তন, আয়তন কি হবে? 2/3 পাই আর কিউব। লম্ববৃত্তাকার চোঙ আসা যাক, মানে তেল ট্যাঙ্কি। বক্রতল মানে এই আশেপাশে যে ক্ষেত্রফল আছে না, পাশে যে বেঁকিয়ে যে তলটা আছে, সেটা হচ্ছে তোর কি? ওটার বক্রতল। তাহলে কীভাবে মনে রাখতে বলেছি? মনে রাখতে এইভাবে বলেছি, দেখ পরিধি, তাই তো, 2 পাই আর, এবার এখান থেকে হাইট দ্বিগুণ কর, 2 পাই আর ইন্টু এইচ। সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি? 3টে তল তো আমার ইয়ে করতে হবে, কাউন্ট করতে হবে। এই তলটা, এটা তল, এই তল, আর একটা কি, আর একটা হচ্ছে এই যে বক্রতল। তাহলে 3টে তল যদি আমি করি, 2 পাই আর এইচ, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। আর দুটো তল 2 ইন্টু পাই আর স্কোয়ার, এখান থেকে 2 পাই আর কমন নিয়েছি, তাহলে কি হবে? এইচ প্লাস আর। নেক্সট হচ্ছে আয়তন। আয়তন মানে কি? এখানে কতটা তেল ধরে, বা এখানে কতটা বায়ু ধরে, যা বলবি, বা কতটা জল ধরে। তাহলে কি বলেছি? একটাই ফর্মুলা, কনসেপ্ট, সেটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। এর ভূমি আরটা কি? যেহেতু তোর বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর এর উচ্চতা এইচ, তাহলে পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে এর আয়তনের সূত্র। নেক্সট লম্ববৃত্তাকার শঙ্কু, মানে একটা ছাউনি বা টোপর, যা বলিস, ঠিক আছে? এই যে এইভাবে বেঁকিয়ে আছে না, এটাকে বলা হচ্ছে তির্যক উচ্চতা, এটা হাইট, এটা হচ্ছে ব্যাসার্ধ। এবার তির্যক উচ্চতা হচ্ছে এল দিয়ে লিখছি, উচ্চতা হচ্ছে এইচ, ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে রিলেশন কী হবে এই 3টার মধ্যে?
এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান সমান এল স্কোয়ার। কোথার থেকে আসলো? পিথাগোরাসের সূত্র থেকে। নেক্সট হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে একটা টোপরে আশেপাশে যে শোলাগুলো আছে না, তাহলে শোলার ক্ষেত্রফল ভেবে নে। তাহলে ওটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। কি হবে? পাই আর এল। পাই আর এল, এল হচ্ছে তির্যক উচ্চতা। এবার সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? পাই আর এল যোগ পাই আর স্কোয়ার। তাহলে পাই আর যদি কমন নিই তাহলে পাই আর ইন্টু এল প্লাস আর। এবার আয়তনের সূত্র কি বলেছি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। কেন? কারণ একটা লম্ববৃত্তাকার চোঙ, এবার চোঙ থেকে তুই যদি এইরকম একটা শঙ্কু কাটিস, তাহলে কি হয়? 3/1 হয় ক্ষেত্রফল। তাহলে পাই আর স্কোয়ার এইচ এটা কি ছিল? চোঙের ক্ষেত্রফল ছিল, ক্ষেত্রফল না, আয়তন ছিল। তাহলে শঙ্কুর আয়তন কি হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই গেল আমার ইম্পর্টেন্ট যত সূত্র আছে পরিমিতির, এগুলো রিভিশন করে দিলাম। এবার বাকি যেগুলো থাকছে না, সেগুলো আমরা কোশ্চেনের সাথে সাথে করব। ট্রাপিজিয়াম অনেক কিছু বাদ দিয়েছি, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো করিয়েছি।